আসসালামু আলাইকুম, আমি সাদিয়া শারমিন পড়াশোনা করছি নরসিংদী সরকারি কলেজে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মানবদেহের প্রধান শ্বসনাঙ্গ ফুসফুস নিয়ে। আমাদের যে ফুসফুস রয়েছে সেটি বক্ষগহ্বর ডায়াফ্রামের উপরে হৃৎপিণ্ডের দুপাশে দুটি ফুসফুস থাকে এবং হালকা গোলাপি বর্ণের স্পঞ্জের মতো নরম অঙ্গ। 8 বছর বয়সের মধ্যে ফুসফুস পূর্ণ বিকশিত হয়। ফুসফুসের কার্যকরী একককে বলা হয় অ্যালভিওলাস, যার সম্পর্কে আমরা আরেকটু পর পড়ব। এবং প্লিউরা বা প্লোরা নামক দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে। এই যে দ্বিস্তরী পর্দা, এর ভিতরের যে স্তরটি রয়েছে তাকে বলা হয় ভিসেরাল প্লিউরা, ভিতরের ভব ভিসেরালের ভব। এবং বাইরের যে স্তরটি রয়েছে তাকে বলা হয় প্যারাইটাল প্লিউরা। এই যে ভিতরের স্তর এবং বাইরের স্তর, এই দুইটা স্তরের মাঝখানে যে একটা গহ্বর থাকে, একে বলা হয়ে থাকে প্লিউরাল গহ্বর, যারা প্লিউরাল রস বা সেরাস ফ্লুইড নামক তরল দ্বারা পূর্ণ থাকে এবং এটি ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। আর ফুসফুসের যে অংশ দিয়ে ব্রঙ্কাস প্রবেশ করেছে, এই যে এই অংশটাকে হাইলাম বলা হয়। এর মাধ্যমে শুধু ব্রঙ্কাস নয়, পালমোনারি ধমনীও কিন্তু প্রবেশ করে। আর পালমোনারি শিরা এবং লসিকানালি বের হয়ে যায়। আমরা জানি যে পালমোনারি ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে আসে এবং পালমোনারি শিরা হৃৎপিণ্ড থেকে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায়। এই যে ব্রঙ্কাস, তারপর হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, লসিকানালি ঘন যোজক টিস্যুতে পরিবেষ্টিত হয়ে ফুসফুসে মূল বা পালমোনারি রুট গঠন করে। অর্থাৎ এই সবকিছু মিলিত হয়ে একটি মূলের মতো গঠন করে। আর মূল মানেই হচ্ছে রুট, আর পালমোনারি মানে ফুসফুস রিলেটেড বায়োলজিতে, এজন্য একে বলা হয় পালমোনারি রুট। এর মাধ্যমে কিন্তু ফুসফুস আমাদের দেহের ঝুলন্ত অবস্থায় থাকে। এখানে আমরা দুটি ফুসফুস দেখতে পাচ্ছি, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। এই যে ডান ফুসফুসটি, সেটি হচ্ছে দুইটা ফিশার বা খাঁজ রয়েছে। এই যে দাগগুলোকে বলা হয় ফিশার বা খাঁজ। এটি যেহেতু অনেকটা আনুভূমিক, এই জন্য একে বলা হয় আনুভূমিক খাঁজ। আর এই ফিশারটি যেহেতু অনেকটা অবলিক চিহ্নের মতো, এই জন্য একে বলা হয়ে থাকে অবলিক ফিশার। আর এই দুটি ফিশার ডান ফুসফুসকে 3টি লোবে বিভক্ত করেছে। প্রতিটি লোব কিন্তু আবার একাধিক ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট বা সেগমেন্টে বিভক্ত। আমাদের ডান ফুসফুসে টোটাল 10টি সেগমেন্ট থাকে এবং বাম ফুসফুসে টোটাল 8টি সেগমেন্ট থাকে। আমাদের বাম ফুসফুসে কিন্তু একটি ফিশার রয়েছে এবং এই একটি ফিশার অবলিকের মতো দেখতে, এই জন্য একে বলা হয় অবলিক ফিশার। এবং এই যে একটি ফিশার, এটি বাম ফুসফুসকে দুইটি লোবে বিভক্ত করেছে এবং টোটাল 8টা সেগমেন্ট থাকে বাম ফুসফুসের মধ্যে। আমাদের ডান ফুসফুস আকারে কিছুটা বড় হয়, এই জন্য এর ওজন হচ্ছে 625 গ্রাম, এবং বাম ফুসফুস আকারে কিছুটা ছোট হয়, এই জন্য এটা ওজন হচ্ছে 565 গ্রাম। আর আমরা যদি দুইটা ফুসফুসের একত্রে ওজন করি তাহলে দেখতে পাবো প্রায় 2.9 পাউন্ড হয় এর ওজন। এবার আমরা দেখব এই যে এই টোটাল জিনিসটা আছে, এটা কি দেখবো, এটাকে বলা হয় শ্বসন বৃক্ষ বা ব্রাঙ্কিয়াল ট্রি। আমাদের যে ট্রাকিয়া আছে সেটি আমাদের পঞ্চম থোরাসিক কশেরুকা এসে দ্বিবিভাজিত হয়, অর্থাৎ দুইটা বিভাজনে বিভাজিত হয়। আর এই যে সংযোগ স্থলটাকে বলা হয় কারিনা বা ক্যারিনা, যেটাই বলো। এই যে ডান ব্রঙ্কাস এবং বাম ব্রঙ্কাস, ডান ব্রঙ্কাসটি কিন্তু মোটা হয় কিছুটা এবং এর খাটো হয়, যার ফলে খুব সহজেই রোগজীব অণুজীব বা কোনো ধুলাবালি ময়লা আমাদের ডান ফুসফুসকে আক্রান্ত করে ফেলে। এবং বাম ফুসফুসটি আকারে কিছুটা চিকন হয় এবং লম্বা হয়, যার ফলে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে যেহেতু ধুলাবালিকে আসতে হয়, ততক্ষণে আমাদের ধুলাবালি যেগুলো আছে ফুসফুস ছেঁকে ফেলে এবং ফুসফুসটা কম আক্রান্ত হয়। এই যে ডান ফুসফুস এবং ডান ফুসফুসে প্রবেশ করেছে ডান ও বাম ব্রঙ্কাস, এগুলোকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। আমাদের মোট প্রাইমারি ব্রঙ্কাস হচ্ছে দুইটি, একটি ডান ব্রঙ্কাস এবং বাম ব্রঙ্কাস। এবং এই ডান ও বাম ব্রঙ্কাস যখন ফুসফুসে প্রবেশ করে তখন দেখে যে তার এখন লোবে প্রবেশ করতে হবে। লোব আছে কয়টা? আমাদের ডান ফুসফুসে আছে 3টা এবং বাম ফুসফুসে আছে 2টা। এই যে লোবে প্রবেশ করার জন্য প্রাইমারি ব্রঙ্কাস বিভাজিত হয়ে আবার যে ব্রঙ্কাস তৈরি করে সেটাকে বলা হয় লোবার ব্রঙ্কাস। লোবে প্রবেশ করে তাই বলা হয় লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস। আমাদের টোটাল লোব আছে 5টা, ডান ফুসফুসে 3টা এবং বাম ফুসফুসে 2টা। এই জন্য টোটাল আমাদের সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস থাকে 5টি। তারপরে এই লোবার ব্রঙ্কাস, লোবের পরে আসে কি সেগমেন্ট। তখন এই লোবার ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে সেগমেন্টে প্রবেশ করে। প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা সেগমেন্টাল ব্রঙ্কাসে বিভক্ত হয়। সেগমেন্টাল ব্রঙ্কাসেরই আরেকটা নাম হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস। আমাদের
ডান ফুসফুসে টোটাল 10টা ব্রঙ্কাস থাকে, সেগমেন্ট থাকে, এবং বাম ফুসফুসে টোটাল 8টি সেগমেন্ট থাকে। টোটাল টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাসও তৈরি হয়, টোটাল 18টি তৈরি হয় আমাদের, 10 প্লাস আর 18টি। তারপরে সেগমেন্টে প্রবেশ করার পর এই প্রত্যেকটা সেগমেন্টাল ব্রঙ্কাস আবার বিভাজিত ক্ষুদ্র সূক্ষ্ম নালিকা তৈরি করে, এগুলোকে বলা হয় ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউল যখন আমাদের লোবিউলে প্রবেশ করে তখন এটিকে বলা হয় টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় ব্রঙ্কিউল। প্রান্তীয় ব্রঙ্কিউল প্রবেশ করে লোবিউলে। আমাদের দুইটা ফুসফুসে অনেকগুলো লোবিউল রয়েছে, অনেকগুলো ক্ষুদ্র সূক্ষ্ম নালিকা তৈরি করে। এই যে লোবিউলে প্রবেশ করে টার্মিনাল ব্রঙ্কিউল আবার বিভাজিত হয়ে যে ক্ষুদ্র সূক্ষ্ম নালিকা তৈরি করে, এগুলোকে বলা হয় হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল। আর রেসপিরেটরি মানেই হচ্ছে শ্বসন, রেসপিরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউল। তারপর অ্যালভিওলার নালী, এট্রিয়াম হচ্ছে একটা ফাঁকা স্থান, অ্যালভিওলার থলি, তারপর হচ্ছে অ্যালভিওলাস। এই যে ট্রাকিয়া থেকে অ্যালভিওলাস পর্যন্ত বা ব্রঙ্কিউল থেকে যে অ্যালভিওলাস পর্যন্ত গঠন, এটা দেখতে একটা উল্টানো বৃক্ষের মতো, এই জন্যই একে বলা হয়ে থাকে শ্বসন বৃক্ষ বা ব্রাঙ্কিয়াল ট্রি। তোমরা যদি দেখো এই চিত্রটিতে, এই যে এটা হচ্ছে ব্রঙ্কিউল বিভাজিত হয়ে যখন লোবিউলে প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় প্রান্তীয় ব্রঙ্কিউল বা টার্মিনাল ব্রঙ্কিউল, এবং প্রান্তীয় ব্রঙ্কিউল পরে বিভাজিত হয়ে রেসপিরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউলে পরিণত হয়। আর শ্বসন ব্রঙ্কিউলের পরে তৈরি হয় কি অ্যালভিওলার নালী। এই যে অ্যালভিওলার নালী এটা, আর এই যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় এট্রিয়াম। আর এটা হচ্ছে অ্যালভিওলার থলি, এবং শেষমেশ যে অ্যালভিওলাস তৈরি হয়, এটি হচ্ছে আমাদের অ্যালভিওলাসকে কিন্তু ফুসফুসের কার্যকরী একক বলা হয়ে থাকে। এই যে অ্যালভিওলাস, এটি কিন্তু এরকম ভাবে থাকে অনেকটা, দেখো এখানে অনেকটা যদি আমরা দেখি তাহলে এরকম গুচ্ছবদ্ধভাবে থাকে, আঙ্গুরের থোকার মতো গুচ্ছ, অতি ক্ষুদ্রাকার এবং বুদবুদ সদৃশ বায়ুথলি, যা গ্যাস বিনিময়ের তল গঠন করে। অ্যালভিওলাসের যে সংখ্যাটি আছে সেটা কিন্তু বয়সের সাথে সম্পর্কিত। যেমন একজন নবজাতক শিশুর ফুসফুসের অ্যালভিওলাস সংখ্যা থাকে 20 মিলিয়ন, এটা কিন্তু 20 মিলিয়নই। এবং ফুসফুস যখন আমাদের 8 বছর হয় তখন যে অ্যালভিওলাস থাকে 300 মিলিয়ন, এবং পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহের অ্যালভিওলাস সংখ্যা 480 মিলিয়ন বা 274 থেকে 790 মিলিয়ন। আমাদের অ্যালভিওলাসের যে ব্যাস, অর্থাৎ এই যে এই ব্যাসটা রয়েছে এটা হচ্ছে 0.2 মিলিমিটার, এবং পুরুত্ব হচ্ছে 0.2 মাইক্রোমিটার। এদিকে একটু লক্ষ্য রাখবে, ব্যাস কিন্তু 0.2 মিলিমিটার এবং পুরুত্ব হচ্ছে 0.2 মাইক্রোমিটার। যেহেতু অ্যালভিওলাস খুবই পাতলা হয়, এর প্রাচীরে প্রচুর কৈশিক জালিকা থাকে, যা পালমোনারি ধমনী থেকে তৈরি হয়ে পরে পালমোনারি শিরা তৈরি করে। আমরা এই যে যদি অ্যালভিওলাস গুলো লক্ষ্য করি তাহলে দেখবো এখানে এরকম দাগ থাকা অনেক কৌশিক জালিকা থাকে। এই যে পালমোনারি ধমনী আসে, কৌশিক জালিকা তৈরি করে, তারপর কৌশিক জালিকা পরে আবার পালমোনারি শিরা তৈরি করে। এই যে অ্যালভিওলাসের প্রাচীর, এটি কিন্তু খুব পাতলা থাকে। আমরা দেখলাম যে এর পুরুত্ব মাত্র 0.2 মাইক্রোমিটার, এবং এটি স্কোয়াসমাস এপিথেলিয়াল কোষে গঠিত। অ্যালভিওলাসের প্রাচীর ফেগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে, যা অণুজীব, রোগ জীবাণু এগুলোকে ধ্বংস করে, এবং কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু থাকে। আমরা এখানে একটু অ্যালভিওলাসের ঘটনা রাখার চেষ্টা করেছি। এখানে যদি দেখি তাহলে এগুলো হচ্ছে ইলাস্টিন তন্তু, যা আমাদের শ্বাস প্রশ্বাসের সহজে প্রসারিত হতে আবার পূর্বাবস্থায় ফিরে আসতে সাহায্য করে। অ্যালভিওলাসে এই যে অ্যালভিওলার ম্যাক্রোফেজটি রয়েছে, এটি আমাদের ফুসফুসের অণুজীবগুলোকে ধ্বংস করে। আর দুই ধরনের কোষ পাবো আমরা এখানে, টাইপ 1 সেল এবং টাইপ 2 সেল। টাইপ 2 সেলটি যেটি রয়েছে তাকে বলা হয় সেপ্টাল কোষ। একে সেপ্টাল কোষ বলা হয়। এই সেপ্টাল কোষ সারফেক্টেন্ট নামক একটা ডিটারজেন্টের অনুরূপ এক ধরনের পদার্থ ক্ষরণ করে। এই যে টাইপ 2 কোষ, এই টাইপ 2 সেলটি কিন্তু একে সেপ্টাল কোষ বলা হয়, এবং এটি ডিটারজেন্টের অনুরূপ এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যা ফসফোলিপিড এক ধরনের, এবং এটির নাম হচ্ছে সারফেক্টেন্ট। এই সারফেক্টেন্ট কিন্তু আমাদের খুব
প্রয়োজনীয় একটা জিনিস। সারফেক্টেন্ট হচ্ছে আমাদের ফুসফুসের পৃষ্ঠটান হ্রাস করে, অ্যালভিওলাসের পৃষ্ঠটান হ্রাস করে। পৃষ্ঠটান হ্রাস করার ফলেই হচ্ছে হ্রাস করে এই সারফেক্টেন্ট আমাদের পৃষ্ঠটানকে হ্রাস করে অ্যালভিওলাস চুপসে যাওয়া থেকে রক্ষা করে। আমাদের অ্যালভিওলাস যদি চুপসে যায় তাহলে ফুসফুস কিন্তু আর স্বাভাবিক ফুসফুস থাকবে না, এবং এর ফলে হয়তো বা আমরা গ্যাসীয় বিনিময় সহজ হবে না এবং আমরা হয়তো মৃত্যুবরণও করতে পারি। এই যে এই সারফেক্টেন্ট আমাদের অ্যালভিওলাসের পৃষ্ঠটান হ্রাস করে ফুসফুসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। এই সারফেক্টেন্ট ক্ষরণটা শুরু হয় মানব ভ্রূণের 23 সপ্তাহ বয়স যখন হয় তখন থেকে, 23 সপ্তাহ শেষের দিকে শুরু হয়। এই জন্যই 24 সপ্তাহের আগে কোনো মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্ব বলে গণ্য করা হয় না। অনেক দেশে 24 সপ্তাহের আগে এজন্য হচ্ছে গর্ভপাত করার অনুমতি থাকে। এখন আমরা যদি এই চিত্রটাতে লক্ষ্য করি তাহলে দেখব এই যে এই কোষটাকেই হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষ। এই সারফেক্টেন্ট ক্ষরণকারী কোষকে সেপ্টাল কোষও বলা হয়ে থাকে। আর এইটা হচ্ছে কৌশিক জালিকা। এই যে অ্যালভিওলাস থাকে এরকম এরকম আঙুলের থুকার মতো, এগুলার গায়ে এরকম এরকম দাগের মতো অনেকগুলো জালিকা দেখা যায়, এগুলোকে বলা হয় কৌশিক জালিকা। আর এই যে এগুলো হচ্ছে স্কোয়াসমাস এপিথেলিয়াম কোষ, এপিথেলিয়াল কোষ। আর এটাকে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ বলা হয়, যা অণুজীব ধ্বংস করে। এবং এগুলোই হচ্ছে ইলাস্টিন তন্তু। এই ইলাস্টিন তন্তুই কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু। এই গেল আমাদের ফুসফুস, শ্বসন বৃক্ষ এবং অ্যালভিওলাস নিয়ে আলোচনা। আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি। যা